কারেন্ট অ্যাফেয়ার্স 19 তারিখটা দিয়ে শুরু করছি, দেখে নাও কী কী আছে। দুটো প্রশ্ন আছে মাত্র, খুব বেশি কিছু প্রশ্ন যে আছে তা নয়, মাত্র দুটো প্রশ্ন আছে। কি আছে এখানে দেখো, দুটো প্রশ্ন। শাহিদ বাহেস্তি টার্মিনাল ইজ লোকেটেড ইন, তো এটা হবে আমাদের ইরান। আচ্ছা, জুম করলে ভালো হয় না, ঠিক আছে। এবার শাহিদ বাহেস্তি টার্মিনাল ইজ লোকেটেড ইন হচ্ছে ইরান, ইরানে এটা অবস্থিত। ইরানে অবস্থিত আমরা দেখতে পাবো, আমরা ইরানে যে চাবাহার পোর্ট তৈরি করছি, আমরা ইরানে, আমি তো একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম, আসেনি না, আমরা ইরানে একটা চাবাহার পোর্ট তৈরি করছি। চাবাহার পোর্ট আমরা তৈরি করতে শুরু করেছিলাম মোটামুটি, এটা ওই নরসিমা রাও যখন থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন। লুক ওয়েস্ট পলিসিতে মনে রাখবে বিষয়গুলো, লুক ওয়েস্ট পলিসিতেই আসলে এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়েছিল। পরবর্তীকালে ধীরে ধীরে এগুলো নিয়ে ডেভেলপমেন্টস হয়েছে। মেজর ডেভেলপমেন্টস দেখা গেছে অটল বিহারী বাজপেয়ী 2003 সাল নাগাদ একটা মেজর ডেভেলপমেন্টস দেখা গেছিলো এই চাবাহার পোর্টকে কেন্দ্র করে। দুটো দেশের মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল। মাঝে আমরা এখানে তোমরা দেখতে পাবে যে ওই কয়েক বছর, মোটামুটি 2-3 বছর, 2016 থেকে 2018 পর্যন্ত বলতে পারো, যে এই 2-3 বছর আমরা এটা থেকে বেরিয়ে এসেছিলাম। এই যে কাজটা, এটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, তাতে করে ইরান একটুখানি মনক্ষুণ্ণও হয়েছিল। কেন হয়েছিল, তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে ইরানের উপর কতগুলো স্যাংশনস চাপিয়েছিল হচ্ছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প চাপিয়েছিল। তো সেখানে আমাদের উপর এক ধরনের প্রতিবন্ধকতা এসে গেছিলো, যে আমরা তাদের সঙ্গে আর কোনো ধরনের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো সে কারণে আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারিনি। বাট ফাইনালি আমরা 2018-এ এসে আবার নতুন করে এই প্রোগ্রেসটাকে শুরু করেছি, আবার নতুন করে তাদের স্যাংশনসকে উপেক্ষা করেই আমরা এগিয়ে গেছি। এবং তোমাদের এর আগেও আমি একটা কোনো ক্লাসে হয়তো বলছিলাম, ওই ফরেন পলিসির ক্লাসেই বলেছিলাম, যে আমাদের উপর তারা স্যাংশনস বসাবে বলেছিল ঠিকই, কিন্তু পরবর্তীকালে তারা নিজেদের দেশেই তাদের নিজেদের আইনকে আমেরিকা সংশোধন করেছে। আইনটার নাম আমি এক্স্যাক্ট এই মুহূর্তে ভুলছি, গুরুত্বপূর্ণ একটা আইন ছিল, স্যাংশনস রিলেটেড আইন। তো সেই আইনটাকে তারা সংশোধন করে ইন্ডিয়াকে সেখান থেকে কিন্তু ওয়েভ করেছে, ছাড় দিয়েছে। যাই হোক, তো শাহিদ বাহিস্তি মিনারটা আবার নতুন করে দেখতে পাবো আমরা এই চাবাহার পোর্টে। আবার নতুন করে ইন্ডিয়ার সঙ্গে ভারতের কাজ শুরু হয়েছে, ফাংশনাল হয়েছে বলা যেতে পারে। ফাংশনাল করার জন্য একটা বড় ধরনের এগ্রিমেন্ট হয়েছে এবং স্বাভাবিকভাবে আবার নতুন করে পথ চলা শুরু হয়েছে। তো এই ইরান, এখানে ইরানের এই শাহিদ বাহিস্তি একটা টার্মিনাল, দুটো টার্মিনাল তৈরি করার একটা চেষ্টা আমাদের আছে। দুটো টার্মিনাল আমাদের তৈরি হবে। তো দুটো টার্মিনালের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা টার্মিনাল হচ্ছে এটা শাহিদ বাহিস্তি টার্মিনাল। এটা মোটামুটি ইরানের ভেতরে অনেকটা পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। এই ইরানের এই চাবাহার পোর্টের সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা হচ্ছে যে ইরান নিয়ে কথা বলছিলাম, চাবাহার পোর্ট নিয়ে কথা বলছিলাম। চাবাহার পোর্টে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে চাবাহার পোর্টে আমরা দেখতে পাচ্ছি যে চাবাহার পোর্টটিকে আফগানিস্তান পর্যন্ত নিয়ে যেতে, আফগানিস্তানে বিশেষ করে আমাদের যে এক ধরনের বলা যেতে পারে যে আমাদের একটা দুর্বলতা বটে আফগানিস্তান। দুর্বলতাটা কী ধরনের? দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি দেশটাতে একটা নিজেদের কন্ট্রোল নিয়ে আসার, বাট আমরা ব্যর্থ সেখানে। তার কারণ কি? কারণ হচ্ছে এক পাকিস্তান, আর অন্যদিকে হচ্ছে আমাদের রয়েছে আমেরিকা। তো আফগানিস্তান একদিকে, পাকিস্তান, অন্যদিকে আমেরিকা, এই দুটো দেশ তারা নিজেদের মতো করে কন্ট্রোল করছে। একটা সময় ছিল যখন ওই মোটামুটি বামপন্থীদের একটা শাসন কিন্তু সেখানে স্ট্যাবলিশড হয়েছিল আফগানিস্তানের মধ্যে। সেই সময় আমরা একটা নিরপেক্ষতা বজায় রেখেছিলাম। আমরা তখন মোটামুটি আমরা তখন জুমিত করা আছে, জুম করা নেই তো। মোটামুটিভাবে তখন আমরা কি দেখেছিলাম, মোটামুটিভাবে তখন আমরা জুম করা আছে, তুমি দেখো ভালো করে, নোটিস করো। তো তখন আমরা মোটামুটি এটা দেখেছিলাম যে আমাদের এটা হারিয়ে যায়, ভেবে বলি তো এগুলো। তো আফগানিস্তানে আমাদের যখন সোভিয়েত ইউনিয়নের একটা ইন্টারভেনশনস ছিল, তখন আমরা দেখতে পাবো যে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি যখন এক প্রকার সেখানে কন্ট্রোল রেখেছিল মোটামুটিভাবে। বলো কি বলছো, কে হাত তুললে, বলো কি বলছো। তো মোটামুটিভাবে আমরা এখানে কি দেখতে পাবো, মোটামুটিভাবে আমরা দেখতে পাবো যে সেই সময় আমরা আমাদের ফরেন পলিসিতে একটা বড় ট্রেন্ড তোমরা সেই সময় দেখেছো নিশ্চয়ই, বইয়েও পড়েছে এগুলো। তো সেখানে আমরা দেখেছি যে আমরা একটা নিরপেক্ষতা মোটামুটি বজায় রেখেছি। নিরপেক্ষতাটা কাইন্ড অফ বলা যেতে পারে যে হালকা ধরনের, কিন্তু ঝুঁকে থাকা কোথায়, কোন দিকে? সোভিয়েত ইউনিয়নের দিকে। তখন আমরা এত বেশি চিন্তা ভাবনা করি, আমাদের কোল্ড ওয়ারের পিরিয়ডে অন্য কোনো দেশে সেই সময় মিডল ইস্টের বা বলতে পারো আফ্রিকার বিভিন্ন ধরনের ইনসিডেন্টস ঘটেছে, আমরা সেই সময় পক্ষে বিপক্ষে কথা বলেছি।
বাট যখনই আফগানিস্তানের প্রসঙ্গ এসেছে তখনই আমরা কিন্তু সেখানে এক প্রকার নিশ্চুপ থেকেছি। তো এগুলো যদিও অনেকে এখন সেগুলো নিয়ে সমালোচনা করে, বাট সেটা আমাদের নিজেদের ফরেন পলিসির জন্য প্রয়োজন ছিল, আমরা করেছি। আমেরিকার যখন সেখান থেকে ইন্টারভেনশনসটা হচ্ছে এবং আমেরিকার এক ধরনের ডমিনেশন সেই সময় যখন সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে, স্ট্যাবলিশড হচ্ছে, বিশেষ করে তালিবান রিজিম সেখানে স্ট্যাবলিশ করে, তালিবান গভর্নমেন্ট সেই সময় স্ট্যাবলিশ করে ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ছুড়ে ফেলে দিয়ে, তখন আমরা দেখতে পাবো কি যে সেই সময় আমাদের কিন্তু একটা বড় ধরনের আফগানিস্তানে আমাদের বড় ধরনের একটা কিন্তু পরাজয় এক প্রকার বলা যেতে পারে ঘটে। কারণটা কি? তার কারণটা হচ্ছে যে আমেরিকাই কিন্তু এই আফগানিস্তানে যে কন্ট্রোলটা নিয়ে এসেছে, সেটা নিয়ে এসেছে কিন্তু এক প্রকার, মানে তার আগেই দেখবো আমরা যে আফগানিস্তানের ফরেন পলিসিতে তারা নিজেরা ইন্টারফেয়ার করতো পাকিস্তানকে দিয়ে, এখন তারা নিজেরা সরাসরি ইন্টারফেয়ারেন্সটা করতে শুরু করেছে। যখন করতে শুরু করেছে তখন অবশ্যই আমাদের জন্য একটা মাথা ব্যথার আবার একটা কারণ, তবে কারণটা তখন থেকে উঠে আসেনি, কারণ হয়েছে মোটামুটি আমরা দেখতে পাবো যে অনেকটা পরে এসে। কখন হচ্ছে এটা? যেমন দেখতে পাবো যে মোটামুটি এটা ইভলিউশনসটা বুঝতে হবে, অ্যানথ্রোপোলজিটা বুঝতে হবে ভালো করে। সেটা হচ্ছে যে আমেরিকা যখন ইন্টারফেয়ার করতে শুরু করলো তখন আমরা দেখতে পাবো আমেরিকার ইন্টারফেয়ারেন্সটা ছিল একটা সময়, সেটা হচ্ছে টেরোরিস্ট অ্যাক্টিভিটিসগুলোর মধ্য দিয়ে ছিল, তালিবানদের রিজিমসকে এস্টাবলিশ করার মধ্য দিয়ে ছিল, সেটা আমাদের মাথা ব্যথার কারণ ছিল। পরবর্তীকালে তারাই যখন আমাদের এই আফগানিস্তানে তালিবান রিজিমসকে যখন ছুড়ে ফেলে দিল, লাদেনের অ্যাক্টিভিটিসকে কেন্দ্র করে, তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে সেই সময় আমরা আবার নতুন করে কোথাও একটা স্বস্তি পেয়েছিলাম। আমরা তখন আমাদের এই রিয়েলাইজেশনসটা হয়েছিল যে আমরা আমাদের ফরেন পলিসিতে কোথাও গিয়ে একটা পজিটিভ ডেভেলপমেন্টস হয়েছে, আমেরিকা আমাদের সঙ্গে এখন একটা কিন্তু ভালো বন্ধুত্বপূর্ণ রিলেশন এস্টাবলিশ করতে চেয়েছে। এবং 2001 সালের সেই ঘটনাকে কেন্দ্র করে সেগুলো কিন্তু খুব পরিষ্কারভাবে উঠে আসে, বিশেষ করে ওই টেরোরিস্ট অ্যাক্টিভিটিস যেটা হয়েছিল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গুড়িয়ে দিয়েছিল আল কায়দা, সেটা, আর একটা দেখতে পাবো আমাদের আমাদের পার্লামেন্টে যে হামলা। তো এগুলো মিলিয়ে মিশিয়ে আমরা দেখতে পাবো এক প্রকার সেই সময় আমেরিকা একটা ওয়ার এগেনস্ট টেরর সেই সময় ঘোষণা করেছিল এবং আমেরিকা আমাদের খুব কাছে চলে আসে। তো আমাদের আফগানিস্তানের ফরেন পলিসিতে আমাদের ডিরেক্টলি তখন একটা ইন্টারফিয়ারেন্স না থাকলেও বলা যেতে পারে আমেরিকার সঙ্গে অ্যালাই করে আমরা একটা কন্ট্রোল সেখানে কিন্তু পেয়েছিলাম। রিসেন্টলি আমরা দেখতে পাবো যে সেটা আবার নতুন করে কিন্তু উইথড্র হয়ে গেছে, সেটা বলা যেতে পারে যে আমাদের ডমিনেশনসটা সেখান থেকে, আমাদের ইনফ্লুয়েন্সটা সেখান থেকে কিন্তু নষ্ট হয়েছে। কীরকমভাবে আমরা দেখবো যে রিসেন্টলি তোমরা দেখলে যে তখন আবার নতুন করে তালিবান রিজিমসকে তারা এস্টাবলিশ করতে এক প্রকার ইনডিরেক্টলি সাহায্য করলো, ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ছুড়ে ফেলে দিল অস্ত্র হাতে নিয়ে। সেই সময় তালিবানসরা কী করলো রিসেন্টলি দেখলে যে অস্ত্র হাতে নিয়ে তারা আবার নতুন করে শাসন ক্ষমতা দখল করলো। তো এই পরিস্থিতিতেই এটা আমরা দেখতে পাচ্ছি যে আবার আমরা যাদেরকে বন্ধু ভাবছিলাম আমেরিকা, তাদেরকে যে লং রানে ভরসা করা যায় না সেটা কিন্তু প্রমাণিত হলো। তো বারে বারেই আমরা দেখতে পাবো আফগানিস্তানকে কেন্দ্র করে আমাদের একটা কিন্তু এই ধরনের একটা দুর্বলতা বা বলা যেতে পারে আমাদের কিন্তু একটা কিন্তু কনসার্ন রয়েছে। তো এটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু আমাদের এক প্রকার বলতে পারো যে এই চাবাহার পোর্ট যেটা ইরানে যেটা তৈরি হচ্ছে, সেই চাবাহার পোর্টের কিন্তু একটা বিশাল বড় সিগনিফিকেন্স আছে। লকডাউনের সময় এই জিনিসটা আমরা নোটিশ করেছি, সেটা হচ্ছে যে সেখানে মেডিসিন পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুড গ্রেইনস পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্স পৌঁছে দেওয়া, এবং আফগানিস্তানের উপরে এক প্রকার সফট যেটাকে বলা যেতে পারে যে কন্ট্রোলটা রাখা, ইনফ্লুয়েন্সটা বজায় রাখাটা কিন্তু এক প্রকার সম্ভব হয়েছিল এই চাবাহার পোর্টকে কেন্দ্র করেই। তো আফগানিস্তানের সঙ্গে আরও অনেক ধরনের আমাদের কিন্তু কমিউনিকেশনস আছে, বিশেষ করে তেলকে কেন্দ্র করে। তো সেগুলোকে স্মুথলি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই পোর্টটার একটা বিশেষ কিন্তু তাৎপর্য আছে আমাদের ফরেন পলিসিতে, যেটা বন্ধ হয়ে গেছিলো কিন্তু দেখতে পাবো আমরা ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসার পর থেকে আবার নতুন করে সেটা কিন্তু আমরা ফিরিয়ে নিয়ে আসতে শুরু করেছি। এখন আমেরিকা আবার নতুন করে সে এখন চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করছে, স্যাংশনস বসাবে বলেছে, বাট আমরা সেটাকে আর ভয় করছি না, উপেক্ষা করেই আমরা এক প্রকার কী করছি না, নিজেদের এই চাবাহার পোর্টটিকে ফাংশনাল করার জন্য আবার নতুন করে আমরা কিন্তু কাজ শুরু করেছি। তো রিসেন্টলি আমেরিকা বলেছে যেদিন এই স্যাংশনসটা যেদিন আমরা এই এগ্রিমেন্টটি করলাম তারপরের দিনই দেখবে এখানে আমেরিকা এই ধরনের হুঁশিয়ারি দিয়েছে ইন্ডিয়াকে, এবং ইন্ডিয়াকে বলেছে যে এর কনসিকুয়েন্সটাকে ফেস করতে হবে। বাট আমরা সেটাকে উপেক্ষা করেছি, তার কারণ আমরা জানি যে এই মুহূর্তে আমেরিকাও হয়তো এত বড় কোনো পদক্ষেপ নিতে পারবে না। তার কারণ হচ্ছে এখানে যেটাকে দুর্বলতা হিসেবে নিচ্ছি সেটা হচ্ছে এক প্রকার বলা যেতে পারে সেটা হচ্ছে যে সাউথ চায়না সিতে যে চায়নার ডমিনেশনসটা, সেটা একদিকে যেমন রয়েছে, অন্যদিকে আমরা দেখতে পাবো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই সমস্ত ঘটনাগুলো মিলিয়ে মিশিয়ে আমরা দেখতে পাবো কি যে ইন্ডিয়াকে একটা পজিশনে এনে দিয়েছে
যে ইন্ডিয়া কিন্তু এক প্রকার কি করতে পারে, নিজের মতো করে এখন ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি এস্টাবলিশ করতে পারে, রান করাতে পারে, যেটা পাকিস্তান এই মুহূর্তে পাচ্ছে না, যেটা যেটা শ্রীলঙ্কা এই মুহূর্তে পাচ্ছে না বলে তারা কিন্তু ডুবে গেল, প্রায় তাদের ইকোনমি ডুবে গেছে এবং এখন অন্য কোনো দেশের তাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ছে। আমরাই যেমন নিজেরা শ্রীলঙ্কার ইকোনমির ক্ষেত্রে একটা বড় গ্যারান্টার হচ্ছি, যে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনসগুলো তাদেরকে যাতে লোন দেয়, সেই কারণে আমরাই সেখানে গিয়ে গ্যারান্টার হচ্ছি, রিকোয়েস্ট করছি। সেই ধরনের ঘটনাগুলো সেখানে কিন্তু ঘটছে, ইন্ডিয়ার সঙ্গে সেই জিনিসটা ঘটছে না। তো তার অন্যতম একটা কারণও বটে, মানে ছোট্ট একটা ইনফ্লুয়েন্স কিন্তু এই চাবাহার পোর্টটিরও রয়েছে। এবং আমাদের যদি মিডিল ইস্টে যদি আমাদের এই প্রবেশকে যদি এখানে তুমি বোঝার চেষ্টা করো যে মিডিল ইস্টে আমরা কীভাবে নিজেদের ইনফ্লুয়েন্সটাকে সেখানে ইনক্রিজ করব, তাহলে চাবাহার পোর্ট সেখানে একটা কিন্তু বড় চাবিকাঠি। তো এটা আমাদের লং রানে বুঝতে হবে। এবং যে সমস্ত এগ্রিমেন্টসগুলো হচ্ছে যে ওই মিডিল ইস্টের বিভিন্ন দেশের সঙ্গে, যেটাকে আমি তোমাদের শুরুতেই বললাম যে আমাদের লুক ওয়েস্ট পলিসিকে কেন্দ্র করে এটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো স্বাভাবিকভাবে সেটা একটা কিন্তু বড় বুস্ট পাচ্ছে আগামী দিনে। এগুলো যত বেশি নজর রাখবে কোন দেশের সঙ্গে কী এগ্রিমেন্ট করছি, তত তোমরা বুঝতেই পারবে যে চাবাহার পোর্টের ইম্পর্টেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো এই সমস্ত বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। স্ট্র্যাটেজিক্যালি জিওপলিটিক্যালি কিন্তু এই পোর্টটার একটা বড় সিগনিফিকেন্স রয়েছে। এটা আমাদের এই পোর্টটা কীভাবে নিজেদেরকে আগামী দিনে কোন দিকে নিয়ে যাচ্ছে, কী ধরনের এগ্রিমেন্টস হচ্ছে, এগুলো আমাদের অবশ্যই নজরে থাকবে অ্যাজ আ স্টুডেন্ট অফ ফরেন পলিসি। সেকেন্ড কোয়েশ্চেন্সে চলে আসো। সেকেন্ড কোয়েশ্চেন্স কি বলেছে? সেকেন্ড কোয়েশ্চেন্স বলেছে যে ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পেয়ার্স। ইনকারেক্ট পেয়ার্সটা এখানে ওই পোর্ট রিলেটেডই হয়। পোর্ট রিলেটেডই দিয়েছি, তার অন্যতম কারণ আছে যে জানো তোমরা পোর্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন্স কিন্তু পরীক্ষায় গত কয়েকবার এসেছে। সো আবার আসতে পারে। গদর পোর্টটি যেমন পাকিস্তানে অবস্থিত, গদর পোর্ট পাকিস্তানে অবস্থিত, চাবাহার পোর্ট ইরানে অবস্থিত, হাম্বানটোটা পোর্ট শ্রীলঙ্কাতে অবস্থিত। এই হাম্বানটোটা পোর্টটা আমরা দেখতে পাবো যে একটা বড় পরিমাণে অ্যামাউন্ট দিয়ে বলা যেতে পারে, একটা হিউজ অ্যামাউন্টে শ্রীলঙ্কার চাইনিজ অ্যামাউন্টে এটা শ্রীলঙ্কার এই পোর্টটি চায়না তৈরি করিয়েছিল শ্রীলঙ্কাকে দিয়ে। তারপরে আমরা দেখতে পাবো যে এই পোর্টটির জন্য যা খরচ, এই খরচাটি এখন শ্রীলঙ্কা নিজের থেকে চালাতে পারবে না দেখে কি করেছে, তারা কিন্তু এখন চায়নাকে এটা কিন্তু এক প্রকার বলা যেতে পারে লিজ দিতে বাধ্য হয়েছে। 99 বছরের জন্য তারা এক প্রকার এখানে এটাকে লিজ দিয়েছে। তো এইরকমভাবে এখন এটা এক প্রকার একটা পলিসি, এটা দেখা যাচ্ছে চায়নার, যে তাকে ডেপ ট্র্যাপ পলিসি যেটাকে বলা হয়, যে তাদেরকে লোন দাও এবং তারা সেখানে ডুবে যাক। সেই লোন শোধ করতে যখন পারবে না, তখন তাদের নিজেদের বিভিন্ন ধরনের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসগুলো, ইন্টারন্যাশনাল সেখানে ইন্টারন্যাশনাল সি পোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস, এগুলো তারা কিন্তু বন্ধক দেবে, যেগুলো একটা দেশের ইকোনমি ডেভেলপমেন্টের কারণে, স্ট্র্যাটেজিক কারণে এবং সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে খুব গুরুত্বপূর্ণ। সো ইন্ডিয়াকে ঘেরার জন্য, ইন্ডিয়াকে বলতে পারো একেবারেই ওই মালার মতো ঘিরে ফেলার জন্য এটা কিন্তু দরকার। ইন্ডিয়াকে মালার মতো ঘিরে ফেলার জন্য কিন্তু এই পোর্টটা শ্রীলঙ্কার জন্য খুবই গুরুত্বপূর্ণ চায়নার খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে এবং আলটিমেটলি সেটাই করছে। সো এটাও আমরা দেখতে পাবো। মালাবার পোর্টটা যদি, মাটাবাড়ি পোর্ট যদি দেখো, তাহলে এটা মালদ্বীপে নয়, মাটাবাড়ি পোর্টসটা এটা ডেভেলপমেন্টের কাজ চলছে। এটা নিয়ে একটা ডায়লগ চলছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে। 2027 সালের মধ্যে এটাকে অপারেশনাল করার একটা টার্গেট নেওয়া হয়েছে, একটা ডায়লগ চলছে, এই ধরনের অপারেশনাল করা হবে, মোটামুটি চিন্তা ভাবনা করা হচ্ছে। এটা হবে সেকেন্ড একটা লার্জেস্ট পোর্ট হতে পারে একটা বাংলাদেশে। সেটা হচ্ছে কার পরে, এখানে যার পরে হতে পারে সেটা হচ্ছে যে আমাদের এই আর একটা পোর্ট আছে বাংলাদেশে, সেটা খুব গুরুত্বপূর্ণ পোর্ট। সেটা হচ্ছে যেমন মাটাবাড়ির আগে যেমন চিটাগং পোর্টের নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। তো চিটাগং পোর্টটাও এখানে একটা বিশাল বড় পোর্ট, তাদের একটা বড় ধরনের সেখান থেকে ট্রানজেকশন হয়। এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে এই মাটাবাড়ি পোর্টটা। এবং মাটাবাড়ি পোর্টের ইম্পর্টেন্সটা এই কারণে ইন্ডিয়ার জন্য রয়েছে যে আমাদের যে সেভেন সিস্টার্স রয়েছে, সেভেন সিস্টার অর্থাৎ নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে, সেই নর্থ ইস্টের রাজ্যগুলিতে আগামী দিনে যে আমাদের বিভিন্ন ধরনের মালপত্র পৌঁছে দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের ইকোনমিক্যালি বা সিকিউরিটির দিক থেকে সেটাকে আরও স্ট্রং পজিশনে নিয়ে আসার জন্য কিন্তু এই পোর্টটার কিন্তু খুব গুরুত্ব রয়েছে। সো এটা নিয়েও একটা ডেভেলপমেন্টাল কাজ চলছে বলা যেতে পারে। এটাও এখন একটা ডায়লগ চলছে, যার মধ্যে দিয়ে চেষ্টা হচ্ছে কি এটাকে আরও ডেভেলপ করা। তো এই বিষয়গুলো একটুখানি মাথায় রেখো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফরেন পলিসির পার্সপেক্টিভ থেকে। এরপরে চলে আসো পরের কোয়েশ্চেন্স আমাদের।